TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠানে ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়টি খুব একটা সুখকর নয়, দুঃসংবাদ দিয়ে আজকে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই। বিশেষ করে যারা অ্যাসাইলাম সিকার আছেন বা অ্যাসাইলাম আবেদন করেছেন বা করবেন তাদের জন্য ইউএসসিআইএস অ্যাসাইলাম আবেদনকারীদের আর কোনো ইন্টারভিউ নেবে না, কেস সরাসরি পাঠিয়ে দেবে ইমিগ্রেশন কোর্টে। এটি গত পরশুদিন অর্থাৎ 27 তারিখে ইউএসসিআইএস এবং হোমল্যান্ড সিকিউরিটি তাদের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটিতে এই কথাগুলো বলা হয়েছে যে এখন থেকে আর অ্যাসাইলাম ব্যবস্থার জট কমানোর কথা যদিও বলা হয়েছে, যে নতুন নিয়ম ঘোষণা করলো ইউএসসিআইএস যে আবেদনকারীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ না নিয়েই অ্যাসাইলাম আবেদন ইমিগ্রেশন জজের কাছে পাঠাতে পারবে। এরকম একটি ঘোষণা আসছে, নিয়ম জারি হয়েছে, ঘোষণা ঠিক বলা যাবে না, নিয়মই জারি করেছে এবং তাৎক্ষণিকভাবে নিয়ম জারির সাথে সাথেই এটি কার্যকরী হয়েছে বলেও বলা হয়েছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়টি আজকে আমাদের মূল আলোচনার বিষয়। যদি হাতে সময় থাকে তাহলে পাবলিক চার্জ রুল নিয়ে যারা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এবং সিটিজেনশিপের জন্য যোগ্য তারা কেন 18 সেপ্টেম্বর 2026-এর আগেই আবেদন করবেন, এরকম একটি বিষয় আমরা আলোচনা করব যদি হাতে সময় থাকে। সুপ্রিয় দর্শক, এই বিষয় দুটোর উপরে কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান ইএসকিউ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানা ভাই, এবং ধন্যবাদ TVN24 কে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি আমি অনেক ব্যস্ত থাকেন, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই গত 27 তারিখে ইউএসসিআইএস যে নোটিশটি জারি করেছে, নিয়মটি জারি করেছে, সেখানে বলা হয়েছে যে ইউএসসিআইএস আবেদনকারীদের সাক্ষাৎকার বা ইন্টারভিউ না নিয়েই অ্যাসাইলাম আবেদন সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে। তা আমরা জানি যে অ্যাসাইলাম আবেদনের দুটো ভিন্ন পদ্ধতির ছিল বা আছে, একটি অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম এবং আরেকটি যেটা ডিফেন্সিভ অ্যাসাইলাম। এবং অ্যাফার্মেটিভ অ্যাসাইলামগুলো সাধারণত ইউএসসিআইএসে এটার সাধারণত মীমাংসা হয়ে থাকে এবং যেগুলো না করতে পারে রিমুভাল প্রসিডিংস যেগুলো হয়ে যায়, সেক্ষেত্রে ডিফেন্সিভ অ্যাসাইলামের জন্য এগুলো কোর্টে পাঠানো হয় এবং ইমিগ্রেশন জাজেরা সে বিষয়গুলোকে সাধারণত শুনানি করে থাকেন এবং সিদ্ধান্ত দিয়ে থাকেন। তো এক্ষেত্রে যে 27 জুলাই যে নিয়মটি জারি করা হয়েছে, সেখানে আমি দুটো কথা বলেছি, অ্যাফার্মেটিভ এবং দুটোই আমরা ডিফেন্সিভ অ্যাসাইলামের কথা বলেছি। তাহলে এক্ষেত্রে যে কোন ধরনের অ্যাসাইলাম আবেদনকারীর এই নতুন নিয়মের আওতায় পড়বেন, এটি কি সব অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম আবেদন ক্ষেত্রেই প্রযোজ্য, নাকি এক্ষেত্রেও কোনো ব্যত্যয় আছে কি না? এবং আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই যে নিয়মটি চালু করা হয়েছে এবং শেষে বলা হয়েছে, আমি পড়ে দেখলাম যে নিয়মটি কখন থেকে কার্যকর করা হবে, বলা হয়েছে যে নতুন নিয়মটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তাহলে এক্ষেত্রে যে প্রশ্নটি আপনাকে করলাম, এবং এর সাথে আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, যে এই যে নিয়মটি জারি করা হলো, সেটি কি যেটা 27 তারিখে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, নাকি যারা মনে করুন যে 10-12 বছর আগে অ্যাসাইলাম আবেদন করেছেন কিন্তু তাদের এখনও কোনো ইন্টারভিউ হয়নি বা কোনো শুনানি হয়নি, কোনো রকম চিঠিপত্র দেওয়া হয়নি তাদের শুনানির জন্যে, তাদেরকেও কি ইউএসসিআইএস তাদেরকে কোর্টে সরাসরি প্রেরণ করবে, নাকি তাদেরকে বাদ দিয়ে করবে? এই বিষয়টি যদি একটু পরিষ্কার করেন তাহলে যারা অনেকেই এই বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন তারা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানা ভাই।
আপনি সুন্দরভাবে দর্শকদের মাঝে উপস্থাপন করেছেন যে অ্যাজাইলাম দু প্রকার হয়। একটি হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটি হচ্ছে ডিফেন্সিভ। সো অ্যাফার্মেটিভ অ্যাজাইলামটি হচ্ছে যারা কিনা আমেরিকার ভিতরে থাকে এবং তারা স্বেচ্ছায় তাদের ক্লেমটি ইউএস ইমিগ্রেশনের কাছে সাবমিট করে, যেটা ইউএসসিআইএস এ সাবমিট করতে হয়, সেটাকে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম বলা হয়। আর অপরপক্ষে ডিফেন্সিভ, যারা কিনা কোনো কারণে ইমিগ্রেশন প্রসিডিংস এ চলে যায়, রিমুভাল প্রসিডিংস এ, বিশেষ করে ইমিগ্রেশন জাজের কাছে তাদেরকে পাঠায়, যারা কিনা বর্ডার ক্রস করে আসে অথবা কোনো কারণে ইনসাইডও কারো কোনো ইমিগ্রেশন ভায়োলেশনের কারণে যদি কোর্টে যেতে হয়, তখন কোর্টে ইমিগ্রেশন জাজের কাছে অ্যাসাইলাম এজ দ্য রিলিফ হিসেবে যখন আবেদন করা হয়, সেটিকে ডিফেন্সিভ অ্যাসাইলাম বলা হয়। তো আজকে রানা ভাই যে রুলটির কথা বলেছেন, যে জুলাই 27 ইউএসসিআইএস একটি রুল জারি করেছে, যেটা কিনা এখন থেকে আর অ্যাসাইলামের ইন্টারভিউ না নিয়ে সরাসরি রেফার করে দিবে ইমিগ্রেশন জাজের কাছে। দ্যাট মিনস হচ্ছে এখন থেকে ইউএসসিআইএস তাদের একটি পার্ট স্কিপ করতে চাচ্ছে, যে ইন্টারভিউ পার্ট। যখন অ্যাফার্মেটিভ অ্যাপ্লিকেন্টরা যখন অ্যাসাইলাম সাবমিট করা হয়, নেক্সট প্রসিডিউর সাধারণত থাকে যে ইউএসসিআইএস একটা ইন্টারভিউ স্কেডিউল করবে। সেই ইন্টারভিউতে ইউএসসিআইএস অফিসার দুটো আপনার কাজ করতে পারে। একটি হচ্ছে অ্যাপ্রুভাল রিকমেন্ডেশন করতে পারে যখন অ্যাসাইলামটি গ্রহণযোগ্য হয়, আর আরেকটি হচ্ছে তারা রেফার করে থাকে ইউএস ইমিগ্রেশন জাজের কাছে। বাট এখানে আরেকটু একটা ব্যতিক্রম থাকে, যদি কারো কোনো ভ্যালিড স্ট্যাটাস থাকে সেক্ষেত্রে তখন তারা রেফারেল পায় না। সেটি হচ্ছে আপনার রেগুলার যে প্রসেস ছিল আগে। এখন যেটা জুলাই 27 যেটা রুল জারি করেছে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই রুলটি সরাসরি ইফেক্টিভ হিসাবে ঘোষণা করেছে। সাধারণত ফেডারেল ল অনুযায়ী যদি কোনো এজেন্সি কোনো রুল জারি করে, তাদেরকে 60 ডেজ ওয়েট করতে হয় পাবলিক অপিনিয়ন অ্যাকসেপ্ট করার জন্য। এই ক্ষেত্রে তারা নিয়ম অনুযায়ী করেছে যে ইন্টারিম রুল জারি করেছে, যে অন্তর্বর্তীকালীন যে রুল, সেটি হচ্ছে আপনার এই জুলাই 27 থেকে সেপ্টেম্বর 27 ইন্টারিম রুল তারা কার্যকর ঘোষণা করেছে। ইন দি মিন টাইম তারা পাবলিক অপিনিয়ন অ্যাকসেপ্ট করবে এবং সেপ্টেম্বর 27 এর পরে বলবে দিস ইজ দ্য ফাইনাল রুল। সেটা হচ্ছে তাদের এখন প্রসেস হিসাবে যেটা ঘোষণা করেছে। এই যে আপনার নতুন যে ঘোষণার মাধ্যমে যেটা এখনো যদিও ইউএসসিআইএস ক্লিয়ার করে বলেনি যে কোন ক্যাটাগরির অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম গুলো তারা সরাসরি জাজের কাছে পাঠিয়ে দিবে, তবে আমরা এজ এ লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে ধারণা করতে পারি যে যেসব কেসে ম্যারিড নাই এবং পাশাপাশি যারা কিনা অ্যাসাইলাম বারের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, ফর এক্সাম্পল যারা মোর দেন 1 ইয়ারের পরে অ্যাসাইলাম ফাইল করেছে, তাদের কেসগুলো সবার আগে হয়তোবা সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিবে। আগে যেমন যারা 1 বছর দেরি করে যারা আবেদন করতো, তাদের কাছে আগে একটা চিঠি পাঠাতো ইন অ্যাডভান্স যে জাজের কাছে যেতে চাও না, একটা ইন্টারভিউ চাও। তখন কিন্তু কোনো রেসপন্স না করলে ইন্টারভিউ কল করা হতো। এখন ওই পার্টটা আর থাকবে না। সম্ভবত ফার্স্ট ক্যাটাগরি হিসেবে যারা মোর দেন 1 ইয়ার পরে আবেদন করেছে, তাদের কেসগুলো হয়তোবা চলে যাবে। পাশাপাশি যারা ম্যারিটলেস যারা কেস আছে, সেই কেসগুলো হয়তোবা সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে চলে যাবে। সো যেটা পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 1.5 মিলিয়ন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ইউএসসিআইএস এ পেন্ডিং আছে। তারা যেই কারণে এই যে রুলটি ঘোষণা করেছে সেটি হচ্ছে তারা ব্যাকলগ রিডিউস করতে চায়। তার মধ্যে প্রায় হাফ মিলিয়ন আছে মোর দেন 1 ইয়ারের পরে যারা আবেদন করেছে। সো এই ক্ষেত্রে যে অ্যাসাইলাম যারা অ্যাপ্লিকেন্ট আছে, বোনাফাইড অ্যাপ্লিকেন্ট যারা আছে, খুব একটা যে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। তাদের অ্যাপ্লিকেশনটি যারা অ্যাকসেপ্ট করেছে এটা বাতিল হবে না, এটি হয়তোবা দ্রুত গতিতে রিমুভাল প্রসিডিংসে যাবে। সেক্ষেত্রে ইমিগ্রেশন জাজে স্কেডিউল করবে মাস্টার হিয়ারিং। উনি যথাযথভাবে লয়ার নিয়ে গেলে অথবা ওনার কেসটি যদি স্ট্রংলি সেখানে এভিডেন্স সহ প্রেজেন্ট করতে পারে, ফাইনাল ডেট পাবে। সেক্ষেত্রে উনি ওনার ক্লেমটি এস্টাবলিশ করার সুযোগটা পাবে ইমিগ্রেশন জাজের সামনে। সো সেক্ষেত্রে এই রুলের মাধ্যমে খুব একটা যে
আপনার এই হতাশ হওয়ার এবং যে একটা আপনার স্কেয়ারি যে একটা চিন্তা ভাবনা করা দরকার যে তার কেসটা কি হবে, যে বাতিল হয়ে যাবে, ওরকম কোনো কিছু না। এটা জাস্ট শুধু একটা পার্ট ইউএসসিআইএস তারা স্কিপ করে সরাসরি রিমুভাল প্রসিডিংসে পাঠিয়ে দেবে, সেটি বলা হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে যেটা আপনাকে আমি বললাম, এবং এই নিয়মে যেটা জারি করা হয়েছে, আপনিও বললেন যে 27 তারিখে এটা জারি হয়েছে, 27 তারিখ থেকেই এটা কার্যকরী হয়েছে। কিন্তু আবার এই কথাও বলা হয়েছে, যেটা আপনিও বললেন, যে জনসাধারণের মতামত বা পাবলিক ওপিনিয়ন বা কমেন্টসের জন্য গ্রহণ করবে এবং পরবর্তীতে সেই মতামতের ভিত্তিতে একটি চূড়ান্ত বা ফাইনাল নিয়ম প্রকাশ করবে। এক্ষেত্রে যে প্রশ্নটি আপনাকে আমি করেছিলাম, যে এটি এখন যেহেতু কার্যকরী হয়ে গেছে, অলরেডি 2 দিন চলেও গেছে, আজকে 29 তারিখ, তাহলে এই 2 দিনের মধ্যে কি আপনার কাছে আছে কোন কেসগুলোকে সরাসরি মানে ইউএসসিআইএস না শুনানি করে সরাসরি কোর্টে প্রেরণ করা হয়েছে, এবং যারা 10-12 বছর আগে, যেটা আপনাকে বললাম, যে এই অ্যাসাইলাম সিক করেছে, আবেদন করেছে, কিন্তু কোনো শুনানি হয়নি, ইউএসসিআইএস থেকে কোনো চিঠিও প্রেরণ করা হয়নি, তাদের কেসগুলোর কি হতে পারে? সেগুলো কি সরাসরি চলে যাবে, নাকি ইউএসসিআইএস সেগুলো শুনবে শুধুমাত্র এখন থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে? এই বিষয়ে আপনার কি মতামত? না, এটি আবেদনের কথা বলা হয়নি, এটা জাস্ট শুধু তাদের রুলের কথা বলা হয়েছে। আচ্ছা। যত অ্যাপ্লিকেশন তাদের কাছে আছে, যেটা 1.5 মিলিয়ন অ্যাসলাম অ্যাপ্লিকেশন আছে, তারা যখন এগুলো অ্যাডজুডিকেট করতে যাবে, তখন তারা এই নতুন রুলের মাধ্যমেই তারা সেটা অ্যাডজুডিকেট করবে। যেটা কিনা বিশেষ করে যেটা আমি বলেছিলাম, যে মোর দেন 1 ইয়ার যাওয়ার পরে যারা আবেদন করেছে, যে 1/2 মিলিয়নের মতো অ্যাপ্লিকেশন আছে, ওই কেসগুলো তো তারা দ্রুত গতিতে ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দেবে। পাশাপাশি যেগুলো ম্যারিটলেস কেস, তারা তাদের ডিসক্রিপশন অনুযায়ী তারা কিন্তু সেইভাবে কেসগুলো সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু তারা কিন্তু কোনো গাইডলাইন দেয়নি, কোনো কিছু বলেনি। ইন জেনারেল তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে কোনো কেসই কিন্তু তারা যখন অ্যাডজুডিকেট করার সময় হবে, তারা কিন্তু সরাসরি ইমিগ্রেশন জাজের কাছে পাঠিয়ে দিবে কেসগুলো এখন। তো তার মানে যেটা আপনি বললেন, যে পাবলিক ওপিনিয়ন যেটা নেওয়া হবে বা কমেন্টস নেওয়া হবে, এবং সেপ্টেম্বরে যে একটি চূড়ান্ত কিছু হবে, তখন আমরা বুঝতে পারবো যে আসলে বিষয়টা কবে থেকে বা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো আপনি বললেন যে ব্যাকলগ কমানোর জন্য, তো আমরা এটা দেখলাম যে ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ এডলো, তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে অনেকেই প্রকৃত সুরক্ষা পাওয়ার উদ্দেশ্যে নয়, বরং মামলায় বিলম্ব ঘটানো এবং ওয়ার্ক অথরাইজেশন পাওয়ার উদ্দেশ্যে অ্যাসাইলাম ব্যবস্থার অপব্যবহার করেছে। আমেরিকার অ্যাসাইলাম ব্যবস্থা তাদের জন্যে যারা সত্যিকার অর্থে নির্যাতন থেকে সুরক্ষা চান। এই নতুন নিয়মের মাধ্যমে আমাদের সম্পদ এবং সময়ের কথা বলছে, প্রকৃত দাবিদারদের আবেদন দ্রুত নিষ্পত্তিতে ব্যয় করা সম্ভবপর হবে। এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির জেনারেল কাউন্সিলর জেমস পার্সিভ্যালও প্রায় একই ধরনের কথা বলেছেন, আর একটু অ্যাগ্রেসিভলি কিছু বলেছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই যে ইউএসএস বা আপনিও বলছেন যে ব্যাকলগ কমতে পারে, এক্ষেত্রে যেটা হলো যে দুঃখিত, যে এই ব্যাকলগ কমানোর কথা বলা হচ্ছে, যে ইউএসসিআইএস এ থাকলে অনেকটা ব্যাকলগ থাকে, কিন্তু বাস্তবে কি সত্যিই সেটা ব্যাকলগ কমাতে সাহায্য করবে, নাকি মামলার চাপ এই ইউএসসিআইএস থেকে এই ইমিগ্রেশন কোর্টে যে আবার জট তৈরি হবে? আপনার কি মনে হয়? না, আমার কাছে যেটা মনে হয়, যে ইউএসসিআইএস যে ডিরেক্টর যে কথাটি বলেছেন, যে ব্যাকলগ কমানোর জন্য তারা সিস্টেমটিকে অনেক আপডেট করতে চাচ্ছে। আপনি যদি দেখেন যে ইমিগ্রেশন কোর্টে ইউএসএ অলরেডি 2.3 মিলিয়ন কেস ওখানে পেন্ডিং আছে। যদিও আর অনেক নতুন জাজ নিয়োগ করেছে, পাশাপাশি অনেক জাজ চলে গিয়েছে, স্টিল কিন্তু দেখা যাচ্ছে যে ইমিগ্রেশন কোর্ট গুলো জাজরা কিন্তু স্টিল হিমশিম খাচ্ছে। মেজরিটি জাজরা কিন্তু এখনো 2028-29 এ তাদের কেসগুলো স্কেডিউল করছে ফাইনাল মেরিট হিয়ারিং এর জন্য। তো এখন যদি এই সিচুয়েশনে যদি ইউএসসিআইএস দেখা গেল যে 5-6 মাসের মধ্যে হাফ মিলিয়ন বা 100,000 কেস যদি তারা ডকেটে প্রদান করে ইমিগ্রেশন কোর্টে, আমার কাছে মনে হয় এটা অনেকটা ডিজাস্টার হতে পারে ইমিগ্রেশন কোর্ট সিস্টেমে। তো যখন ইউএসসিআইএস এই সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হয় তারা পাশাপাশি
যেটা ইউআইআর, যেটা আপনার ইমিগ্রেশন কোর্টের যে এজেন্সি, ওটার সাথে হয়তো বা কম্বিনেশন করে তাদেরকে আগাতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখলাম যে আরেকটি প্রশ্ন আপনার কাছে একটু করতে চাই, সেটি হচ্ছে যে ওয়ার্ক পারমিটের ব্যাপারে, যেটা জোসেফ এডলো বলেছেন যে ওয়ার্ক অথরাইজেশন বা কাজের অনুমতি বা পাওয়ার উদ্দেশ্যে অ্যাসাইলাম ব্যবস্থার অপব্যবহার করেছে, এই অভিযোগটি তিনি করেছেন। তো এক্ষেত্রে যারা এই যে যদি আমরা বলি যাদের অ্যাসাইলাম আবেদন করা আছে, মানে এই পর্যায়ে যে সংখ্যার কথা আপনি বললেন যে প্রায় 1.5 মিলিয়নের মতো, 15 লক্ষের মতো অ্যাসাইলাম আবেদন পড়ে আছে, তাদেরও কি ওয়ার্ক পারমিট বাতিল করা হবে বা তাদের গ্রিন কার্ড রিনিউয়াল হবে না বা অনেকেরই রিনিউয়াল হবে না, নাকি নতুন করে যারা অ্যাসাইলাম আবেদন করবে তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে? যদিও আমরা বারবার বলছি যে এখনো নতুন কোনো নিয়ম হয়নি, তারপরও একজন অভিজ্ঞ আইনজীবী হিসাবে আপনি কি মতামত দেবেন, কারণ অনেকেই এটি নিয়ে শঙ্কিত আছে। রাইট, যে ইউএসএ ডিরেক্টর যেটি বলেছে যে ওয়ার্ক পারমিটের পাওয়ার উদ্দেশ্যে অ্যাসাইলাম করেছে, কিন্তু যে বক্তব্যের সাথে বর্তমান রুলে কিন্তু ঠিক সেভাবে সামঞ্জস্য খুঁজে পাওয়া যায় না। কারণ বর্তমান যে রুল রয়েছে যে 150 ডেজ পরে ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবে, দ্যাট মিন্স ক্লক রান হয়ে যায়। পাশাপাশি উনি যদি ফিঙ্গারপ্রিন্ট মিস না করে এবং যদি ইন্টারভিউ স্কেজুল না করে ইউআইআরএফ সিস্টেমে পাঠিয়ে দেয়, স্টিল কিন্তু ক্লক রান করবে এবং ইমিগ্রেশন কোর্টে গেলে ওখানেও কিন্তু ইএডি ক্লক রান করবে। অতএব যিনি অ্যাসাইলাম আজকে করবে তার কেসটি যদি দেখা যায় 1-2 মাসের মধ্যে যদি ইউআর সিস্টেমে পাঠিয়ে দেয়, মাস্টার হিয়ারিং হয়, যদি কোর্ট মিস না করে, তাহলে 150 দিন পরে ঠিকই কিন্তু ওয়ার্ক পারমিট পাবে। সেক্ষেত্রে কোনো প্রকার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। তো অতএব সিস্টেম ওয়ার্ক পারমিটের বিষয়ে এই বক্তব্যের সাথে বর্তমান যে রুল, আমার কাছে মনে হয় না যে সেটা সামঞ্জস্যপূর্ণ। অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে ধরুন যে অ্যাসাইলাম কেস অ্যাপ্রুভড হয়েছে, তাদের ফ্যামিলিও চলে এসেছে, যে যিনি অ্যাসাইলাম কেস যার অ্যাপ্রুভ হয়েছিল তার ফ্যামিলিও চলে, বউ বাচ্চা সবাই চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত তারা গ্রিন কার্ড পায়নি। অনেক মনে করেন যে কেউ 1 বছর 1.5 বছরও হয়ে গেছে, তারপরেও গ্রিন কার্ড পায়নি। এটি কি আনইউজুয়াল, নাকি কতদিনের মধ্যে এটি তারা পেতে পারে, এরকম কি একটি ধারণা আপনি দিতে পারেন? এটি আসলে খুব একটা বিগ কনসার্ন, গ্রিন কার্ড পাওয়াটা, বিশেষ করে যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়ে অ্যাসাইলাম মোর দেন 1 ইয়ার অ্যাসাইলাম পার হয়েছে গ্রান্ট হওয়ার পরে সেই বেসিসে গ্রিন কার্ড আবেদন করেছে, তাদের গ্রিন কার্ড গুলো আসলে এখন বলা যায় পজের মতো অবস্থা রয়েছে। অনেকেই কিন্তু 2 বছর 2.5 বছরও তাদের রেজাল্ট পাচ্ছে না। সো সেক্ষেত্রে কি সিচুয়েশন, যারা ফ্যামিলি নিয়ে আসছে তাদের গ্রিন কার্ড গুলো যারা আবেদন করেছে সেক্ষেত্রে কিন্তু বেশ ডিলে হচ্ছে, এবং এই ডিলের কিন্তু খুব একটা তারা কারণও বলছে না। যখন কেউ কোয়ারি পাঠায় ইউএসসিএস শুধু একটা ওয়ার্ডই বলে যে ইট ইজ আন্ডার রিভিউ, একটা হতাশার মধ্যে রয়েছে। তবে এই হতাশা থেকে পরিত্রাণ পাওয়ার একটি উপায় রয়েছে, যেটা গভর্নমেন্ট যেটা আনরিজনেবলি ডিলে করছে, যাদের কেসগুলো মোর দেন 20 মান্থস অর মোর দেন 2 ইয়ার্স, তারা কিন্তু গভর্নমেন্টের এগেইনস্টে সু করতে পারে, যেটাকে রিট অফ ম্যান্ডামাস বলা হয়। সেই প্রক্রিয়ায় গেলে কিন্তু তখন কিন্তু আর গভর্নমেন্টের কাছে বলার কিছু থাকবে না। সেই কেসটি যখন ফেডারেল জাজের কাছে যাবে, তখন কেন ডিলে করছে এই প্রশ্ন উত্তর দিলে কিন্তু গভর্নমেন্টের লয়ার কিন্তু আর কোনো আনসার দেওয়ার মতো কিছু থাকবে না। অবভিয়াসলি সেই কেসটি তখন 2-3 মান্থসের মধ্যে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তা আপনি যে ম্যান্ডামাসের কথা বললেন, তা আমি কতদিন পর্যন্ত অপেক্ষা করার পরে আমি ম্যান্ডামাস করতে পারি? কেউ হয়তো 6 মাস ধরে আবেদন করছে, কেউ 1 বছর ধরে বসে আছেন, কেউ 2 বছর ধরে বসে আছেন। এই টাইম ডিউরেশনটা কত হলে ম্যান্ডামাসের জন্য কার্যকরী পন্থা হতে পারে? ম্যান্ডামাসের যে কেস ল রয়েছে, যেটা ডে বাই ডে ফেডারেল কোর্টে যে এস্টাবলিশ হয়েছে, সেটির মাধ্যমে যেটা দেখা যায় যে আমাদেরকে যে কোর্টে কনভিন্স করতে হবে যে কেসটি আনরিজনেবল টাইম ডিলে করছে, যেটা আনরিজনেবল টাইম। একটা মনে করেন যেটা গ্রিন কার্ড আবেদন করে অ্যাটলিস্ট 12 মান্থস 15 মান্থস নিতে পারে ইউএসসিএস। এর বেশি হলে যদি 20 মান্থস হয়ে যায়, আমরা সেটাকে স্ট্রংলি কোর্টে আর্গু করতে পারি যে সেটা আনরিজনেবল টাইম এবং কেসটি তাড়াতাড়ি অ্যাডজুডিকেট করার জন্য অর্ডার টু শোকজ ফাইল করা যায়।
তো বলবো যেটা যে 20 মান্থস হয়ে গেলে যে কেউ কিন্তু সেটা ফেডারেল গভর্নমেন্ট এগেইনস্ট সু করতে পারে। তো ধরুন যে আমি এটা করতে চাই, সেক্ষেত্রে এই ম্যান্ডামাস যদি আমি করি এবং 20 মাস আমার হয়ে গেছে যেটা আপনি বললেন, সেক্ষেত্রে ম্যান্ডামাস করলে তার ফলাফলটা কতটুকু আমার পক্ষে আসতে পারে, নাকি এটা আবার বিপক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, বা আমার পুরো আবার কেসটাকেই অন্যরকমভাবে হয়ে যেতে পারে কিনা? এই বিষয়ে কিন্তু অনেকের সংখ্যা রয়েছে এবং অনেকে ভাবে যে ফেডারেল গভর্নমেন্ট এগেইনস্টে যেমন অ্যাটর্নি জেনারেলকে বিবাদী করতে হয় অফিসিয়াল ক্যাপাসিটিতে, নট পার্সোনালি, বাট তার নামটা ইউজ করতে হয়। সেক্ষেত্রে অনেকে ভয় পায় যে ওয়াশিংটনে সু করবে তার সামান্য একজন নাগরিক, দেশের নন সিটিজেন, ভয় পায়। আসলে এখানে ভয় পাওয়ার কিছু নেই। এটি ম্যান্ডামাস করলে তার কেসটি ওইখানে মনে করেন এমন না যে রিভেঞ্জ, গভর্নমেন্ট রিভেঞ্জ কোনো সিস্টেম নাই যে না ম্যান্ডামাস করেছে কেসটি ওপেন করে তার ব্যাকগ্রাউন্ড তার অন্য কিছু চেক করবে না, মানে অনলি ইস্যুতে কাজ করবে। যখন আমরা ম্যান্ডামাস করব গভর্নমেন্টে শুধু ওই ইস্যুতেই কাজ করবে। একদম 99% ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যায়। সেক্ষেত্রে দেখা যায় গভর্নমেন্ট অথবা সরাসরি কেসটি অ্যাপ্রুভ করে দেয় এবং না হলে হয়তো একটা ইন্টারভিউ কল করে যে সিকিউরিটি কোশ্চেন গুলো ভেরিফাই করে তারা কেসটি অ্যাপ্রুভ করে দেয়। এখানে কিন্তু খুব চমৎকার একটা মেকানিজম কাজ করে। যখন আপনি ম্যান্ডামাস করবেন তখন কিন্তু আপনার ইউএস গভর্নমেন্টের অ্যাটর্নি, যেটা অ্যাসিস্ট্যান্ট বা ইউএস অ্যাটর্নি বলা হয়, যারা কিনা ডিস্ট্রিক্ট কোর্টে বসে, যেটা ফেডারেল অ্যাটর্নি, যেটা আমাদের এখানে কুইন্স ব্রুকলিনে আছে ইস্টার্ন ডিস্ট্রিক্ট, তারপর ম্যানহাটন আছে সাউদার্ন ডিস্ট্রিক্ট। এখানে আমাদের নিউ ইয়র্ক স্টেটে 4টি ডিস্ট্রিক্ট রয়েছে যেখানে ম্যান্ডামাস করা যায়, যেমন ইস্টার্ন ডিস্ট্রিক্ট, সাউদার্ন ডিস্ট্রিক্ট, নর্দার্ন ডিস্ট্রিক্ট এন্ড ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট, বাফালো, যেটা কভার করে। সো ওই লয়াররা যখন আমরা এই ম্যান্ডামাস ফাইল করি তখন লয়ারের কাছে কেসটি চলে আসে। তখন ওই যে ইউএস অ্যাটর্নি, ফেডারেল অ্যাটর্নি, আবার ইউএসসিআইএস এর কিন্তু একজন অ্যাটর্নি কাউন্সিলর থাকে। তখন তারা কেসটি পাওয়ার পরে যদি দেখে যে না তাদের ফেভারে কোনো কিছু নাই, তারা হয়তো দেরি করছে, তখন সরাসরি তারা ইউএসসিআইএস এর অ্যাটর্নির সাথে যোগাযোগ করে। তখন ইউএসসিআইএস এর অ্যাটর্নির সাথে সাথে তাদের যে কেস ওয়ার্কার রয়েছে তাদের কাছে দ্রুত গতিতে মেসেজ চলে যায়। ফাইলটি যদি কোনো বক্সে পড়ে থাকে, ইচ্ছাকৃত অথবা যদি তারা কোনো কিছু না করে থাকে, সাথে সাথে তখন ফাইলটি আপনার সামনে চলে আসে। আসার পরে তখন যদি দেখে যে না কোনো কিছু ইস্যু নাই, সাথে সাথে তখন এটা অ্যাপ্রুভ করে দেয়। আর না হলে বলে যে আমাদের কিছু আরো প্রশ্ন বাকি রয়েছে অথবা কিছু বোঝার বাকি আছে, তখন তারা একটা শর্ট একটা ইন্টারভিউ করে। তখন কিন্তু যেই অফিসারটি ম্যান্ডামাসের যখন অ্যাডজাস্টমেন্ট ইন্টারভিউতে ডাকে, তখন অফিসারের কম্পিউটারে কিন্তু স্পষ্ট থাকে যে দিস ইজ ফেডারেল লিটিগেটেড কেস। তখন কিন্তু ওই অফিসারের দায়িত্ব থাকে যে কি করলো ইন্টারভিউতে, এবং কোন প্রকার যে তার যে নেগেটিভ ডিসিশন নিবে তাকে স্ট্রং সে বেসিস তখন ইউএসসিএস এর অ্যাটর্নিকে জানাতে হয়। ইউএসসিএস অ্যাটর্নি তখন আবার যে ফেডারেল যে ইউএস অ্যাটর্নি রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের, তাকে জানাবে, সে তখন আবার আমাদেরকে জানাবে। তো দিস ইজ দ্য মেকানিজম। তো এই মেকানিজমে খুব একটা যে ক্লায়েন্টের কোনো বিপক্ষে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সাধারণত 99% ক্ষেত্রেই কিন্তু বলা যায় 100%ই ক্লায়েন্টের পক্ষেই যায়। কিন্তু তার মানে সাকসেস রেট 100-এ 100ই বলা যেতে পারে। সুতরাং এক্ষেত্রে আইনের এই বিষয়টি খুবই, যারা সুপ্রিয় দর্শক যারা শুনছেন এবং যাদের এই ধরনের সমস্যা আছেন যে আপনার কেস অ্যাপ্রুভ হওয়ার পরেও, ফ্যামিলি চলে আসার পরেও, গ্রিন কার্ড আবেদন করার পরেও 20 মাস বা 2 বছরের উপরে পাননি, তারা নিশ্চয়ই এই ম্যান্ডামাসের বিষয়টি বিবেচনা করতে পারেন এবং সাকসেস রেট 100%। সুতরাং খুব তাড়াতাড়ি এই বিষয়টি আপনারা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা আরও প্রশ্ন করব আজকের বিষয়টি নিয়ে, তবে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, তার ফোনটি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়া ইসলাম। আমার নাম মোহাম্মদ আব্বাস, আমি বহরমপুর থাকি। আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না, আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? দয়া করে স্পিকারটি বন্ধ করুন বা কানে যদি হেডফোন থাকে সেটি খুলে ফেলুন। টেলিভিশন যদি চালায় রাখেন জোরে শব্দ দিয়ে, সেটাও সাউন্ডটা কমিয়ে দিন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি কি এখন বলতে পারি? জি বলুন। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আব্বাস। অবশ্যই এখানে ইমিগ্রেশনের কথা, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। এটা আমি গতকালকে আমি কাজ করি জামাইকায় সাসপেন্ড বলো। তো আমি জ্যাকসনাইটে থেরাপি দিতে গেছিলাম 4টার সময়, 5:05 ফেলাসিন মেইন স্ট্রিটে উঠছিলাম। উঠার পরে অনেক লম্বা, অলমোস্ট 5.5-6 ফুট উঁচা লম্বা একটা স্প্যানিশ
একটা ইন্ডিয়ান মুসলমান মহিলারে একটা ঘুষি মারলো, এরপরে একটা আর দুইটা বেড়ারে ঘুষি মারলো, এরপরে আমার ডান সাইডে কানের বরাবর গেলি ভাই এমন জোরে ঘুষি পাচ্ছে আমি ফরলে হয়ে গেছি। পরে পুলিশ পুলিশ ছিল, পুলিশের বলছি, বলার পরে পুলিশ হসপিটালে নিয়ে গেছে, তারপরে ও স্প্যানিশে অ্যারেস্ট করছে। তখন বলছে নাকি আজকে আমাদেরকে জানাইবো যে রেকর্ডে নিব কেন আমরা মারছে। যে পরবর্তীতে কালকে অ্যাম্বুলেন্সের ভিতরে অ্যাম্বুলেন্সে যারা থাকে ওরা বলতেছে কিচ্ছু হবে না, খালি তোমার ট্রিটমেন্টটা হইব, এরা হোমলেস। তবে হোমলেসে যদি এরকম দিনে দুপুরে মারে, এটা কোনো বিচার নাই দেশে। মানে আপনি চাচ্ছেন যে কি আইনি সহায়তা পেতে পারেন এক্ষেত্রে, এটি তো আপনার প্রশ্ন। অনেক হসপিটালে ছিলাম, কালকে রাত্রে 12টা বাজে আসছি কুইন্স হসপিটালে। অনেক অনেক ধন্যবাদ জনাব বাশার আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান কি পরামর্শ দিতে চান তাকে? না, আমার একটা ফলো আপ কোশ্চেন ছিল, ওনার কি কোনো ইমিগ্রেশন ইস্যু আছে না যা শুধু এই বিষয়ে? আপনি কি লাইনে আছেন? জি, আমি লাইনে আছি। আমি ইমিগ্রেশন নামে একটু শুধু জানতেছি না না না, আপনার স্ট্যাটাসটা কি? না না, আপনার স্ট্যাটাসটা কি? আপনি কি সিটিজেন নাকি? আমি ইউএস সিটিজেন। ঠিক আছে। না, সেটা আসলে আমাদের নিউ ইয়র্ক সিটিতে এটা আসলে খুব আনকমন নয় যে হোমলেস যারা রয়েছে তারা কিন্তু দেখা যায় হয়তো যারা পেডেস্ট্রিয়ান থাকে তাদেরকে বিরক্ত করে এবং অনেক সময় একটা ভায়োলেন্ট রূপ নেয়। তো অবভিয়াসলি উনি যেটা ওনার বক্তব্য অনুযায়ী দেখা যাচ্ছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে, অবশ্যই সেটা প্রসিকিউশন হবে যেহেতু অ্যারেস্ট করেছে, এবং অবশ্যই যদি কোনো প্রকার হেল্প দরকার হয় ওনার সাথে যোগাযোগ করবে পুলিশ অথবা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস থেকে চিঠি পাবে, কোনো অ্যাফার্মেশন কোনো অ্যাফিডেভিট সাইন করলে অবশ্যই ওই লোকের সাজা হবে আইন অনুযায়ী। অনেক ধন্যবাদ জনাব বাশার, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আপনাকে আমাদের বিষয়ে একটি প্রশ্ন করতে চাই যে এই যে যেটা ইউএসসিআই যে আদেশটা জারি করেছে যে অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট যারা থাকবেন তাদেরকে ইন্টারভিউ নেবে না ইউএসসিআইএস এবং সরাসরি তাদেরকে ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে আমরা দেখছি যে আবেদনকারী যদি সাক্ষাৎকারের সুযোগ না পেয়ে সরাসরি ইমিগ্রেশন কোর্টে চলে যায় তাহলে তার আইনি যে অধিকার, একটি বড় বিষয় এখানে, সেটাই অধিকার বা প্রমাণ উপস্থাপন এবং আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে? এটি আমার মনে ছিল খুব একটা চমৎকার আরেকটি পয়েন্ট আপনি রেজ করেছেন দর্শকদের উদ্দেশ্যে। এই যে তারা যে সিস্টেমটি চেঞ্জ করেছে সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে যারা এই প্রক্রিয়ার মধ্যে আছে দেখা গেল যে খুব শর্ট টাইমের মধ্যে 15 ডেজ সময়ের মধ্যে নোটিস অফ অ্যাপিয়ারেন্স যেটা এনটিএ ইস্যু করে দিল। অনেক সময় দেখা যায় যারা অ্যাসাইলাম সিকার, আপনি যেটা বললেন যে 10 বছর আগে আবেদন করেছে, তাদের ঠিকানাগুলো আপডেট নাই অথবা লয়ারের ইনফরমেশন আপডেট নাই, লয়ার নাই, তখন তারা কিন্তু তাদের যে ফাইলে যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু নোটিস অফ অ্যাপিয়ারেন্স যেটা এনটিএ ইস্যু করবে এবং কোর্টের ডেট স্কেডিউল করে দিবে। তো তখন দেখা যাবে কি যে ওই ব্যক্তিটি হয়তো বা তার পক্ষে জানা সম্ভব নয় যে তার কেসটি কোর্টে চলে গিয়েছে, মাস্টার হিয়ারিং স্কেডিউল করেছে উইদিন 3 উইকস বা 2 উইকস এর মধ্যে। তখন দেখা যাবে যে প্রচুর কেস কিন্তু অ্যাবসেন্সিয়ায় কিন্তু ইমিগ্রেশন জাজ কিন্তু ডিসমিস করে দেবে, ডিপোর্টেশন অর্ডার জারি করে দেওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাই হচ্ছে সবচেয়ে আপনার স্কেয়ারি পার্ট, যে এই যে পার্টটি যখন তারা স্কিপ করবে তখন কিন্তু দেখা যাবে যে অনেক অ্যাসাইলাম সিকারই কিন্তু তাদের যে কেসটি যে এখন ইমিগ্রেশন কোর্টে চলে গিয়েছে সেটিও তো না জানার সম্ভাবনা রয়েছে, এবং সেক্ষেত্রে তারা কিন্তু খুব দ্রুত গতিতে কিন্তু ডিপোর্টেশন অর্ডারও পেয়ে যেতে পারে সেক্ষেত্রে। আচ্ছা, তো এক্ষেত্রে আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাইবো, সেটা আমাদের ওই ওয়ার্ক অথরাইজেশনের ওপরেই, যদি এই নিয়ম কার্যকারী হওয়ার ফলে যেটা আমরা দেখছি যখন থেকে কার্যকর তো অলরেডি হয়ে গেছে, চূড়ান্তটা আমরা সেপ্টেম্বরে পাবো, তো এর ফলে যে অ্যাসাইলাম আবেদনকারীদের যে ওয়ার্ক অথরাইজেশন বা কাজের অনুমতি পাওয়ার সময়সূচি বা মানে স্কেজুল যেটাকে আমরা বলি বা যোগ্যতার উপরে কি কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রভাব পড়বে? না, সেক্ষেত্রে এটা যদি তারা কেসগুলো রেফারও করে ইমিগ্রেশন কোর্টের কাছে,
যেটা তাদের যে অ্যাজাইলাম যে ক্লক সেটি চলমান থাকবে, এবং তারা, আমি যেটা বলছিলাম যে তারা যদি মাস্টার হিয়ারিং এ যদি অ্যাবসেন্ট না থাকে সেখানেও যদি তারা প্রেজেন্ট থাকে এবং তারা যদি ভালোভাবে তাদের কেসটি প্রথম হিয়ারিং এ ইমিগ্রেশন জাজের কাছে প্রেজেন্ট করে, সেক্ষেত্রে তারা মেরিট হিয়ারিং এ ডেট পায়, সেক্ষেত্রে তাদের ওয়ার্ক পারমিটে কোনো ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই। তারা ওয়ার্ক পারমিটে ব্যবহার করতে পারবে আনটিল তাদের কেস শেষ হওয়া পর্যন্ত। ইভেন তাদের কেস ফাইনালাইজ হওয়ার পরও ইভেন এখন যে বর্তমান রুল যে বোর্ড অফ ইমিগ্রেশনে যদি তারা টাইম মতো আপিলও করে দেয়, সেক্ষেত্রেও কিন্তু আপিল প্রক্রিয়াও কিন্তু তারা তাদের ওয়ার্ক পারমিটটি ব্যবহার করতে পারবে। তো তার মানে যে নতুন নিয়মটি ঘোষণা করা হয়েছে বা জারি করা হয়েছে, এই মুহূর্ত পর্যন্ত আমরা খুব একটা আতঙ্কের বা তেমন কিছু দেখছি না। এটা পরবর্তীতে সেপ্টেম্বর মাস যখন চূড়ান্ত হবে তখন হয়তো আমরা বিষয়টি বুঝতে পারবো। আমরা একটু টেলিফোনে যাই, তারপরে আবার প্রশ্নে আসবো। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি রানা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 1 মাস আগে আপনার মাধ্যমে একটা মেসেজ পাঠাইছিলাম। আমার মেয়ে প্রেগনেন্ট, ওর হাজবেন্ডের বলছিলেন এক্সপায়ার করার জন্য। আমি সব কিছু করছি, ভিসা ফিস দিয়ে দিয়েছি, 260 ফর্ম ফিল করেছি, এফিডেভিট সাপোর্ট সব দিয়ে দিছি। এখন মানে ইন্টারভিউ অপেক্ষায় আছি। কি আদৌ ইন্টারভিউ হলে কি ও ভিসা পাবে? ওইটা আমি জানার জন্য আমি লাইনে আছি। আপনি লাইনে থাকেন, যদি কোনো প্রশ্ন থাকে অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, আসলে উনিও জানে যে কম বেশি ওনার নলেজ আছে যে বর্তমান যে সিচুয়েশন, অবশ্যই সিস্টেম কিন্তু চালু আছে। তারা ইন্টারভিউ কল করছে এবং অ্যাকর্ডিংলি তাদেরকে ডিসিশন মানে নোটিশ দিয়ে দিচ্ছে যে we have to wait that 221G যেটা যে সেকশন আন্ডারে যে এখন যে পজ চলছে, সেই পজের আন্ডারে এখন ভিসা দেওয়া যাচ্ছে না। সো যদি ইন্টারভিউ পায়, অবশ্যই ভালোভাবে ইন্টারভিউ ফেস করতে হবে সঠিকভাবে, যেন কোনো প্রকার প্রবলেম না হয়। এবং পাশাপাশি যদি তারা ওই যে নোটিফিকেশন পায় 221G যেটা পজের কারণে, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে কখন পজ উঠে যায়। পজ উঠে গেলে অবশ্যই ভিসা পাবে, ভিসা না এটা ল রয়েছে, অবশ্যই ভিসা দিতে হবে, এটা পজ খুলবে, এতটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আসলে আমরা কিন্তু বারবারই এটা বলে আসছি যে বাংলাদেশ সহ 75টা দেশের উপরে যে ভিসা পজ আছে, সেটার অর্থ এই নয় যে ইমিগ্রেশনের সব রকম কার্যক্রম বন্ধ আছে, তা কিন্তু নয়। শুধুমাত্র ভিসাটা ইস্যু হচ্ছে না, কিন্তু অন্যান্য কার্যাবলী সবই চলছে। আপনি যে আপনার মেয়ের জন্য যে আবেদন করেছেন, তার ইন্টারভিউ এখন যে যখনই ডাকবে ইন্টারভিউ দেবে, একদম স্বাভাবিকভাবে যেভাবে ইন্টারভিউ আগে হয়েছে, পজ হওয়ার আগে যেরকম হচ্ছে এখনও সেরকম হচ্ছে, এবং সেই রকমভাবেই ইন্টারভিউ দেবে। কোনো রকম ব্যত্যয় না ঘটিয়ে সব কিছু নিয়ে যাবেন। যদি ইন্টারভিউতে ইমিগ্রেশন অফিসার সন্তুষ্ট হয় তাহলে ওটা অ্যাপ্রুভড হয়ে গেল, কিন্তু সাথে সাথে আগে যেমন হতো যে 5 দিন 10 দিন পরে ভিসাটা পাসপোর্টটা পাওয়া যেত, ভিসা দেওয়া যে পাসপোর্টটা সেই পাসপোর্টটা পাওয়া যেত, এখন সেটা না দিয়ে বলবে আপনাকে একটা চিঠি দিয়ে দেবে যে অ্যাপ্রুভড হয়েছে অথবা হয়নি। যদি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে ফেলে সেটাও বলে দেবে, যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও তারা বলে দেবে। সুতরাং এটা নিয়ে আপনি যেটা চিন্তা করছেন যে ইন্টারভিউ হবে কি না বা ভিসা পাবে কিনা সেটা তার আমরা বলতে পারবো না, কারণ ওটা আপনার ফাইলে কি অবস্থায় আছে সেটার উপরে নির্ভর করবে। ইন্টারভিউতে তিনি কি বলছেন, কি প্রশ্ন উত্তর দিচ্ছেন সেটার উপরে নির্ভর করে। কিন্তু ভিসা পাচ্ছে, লোকে পাচ্ছে বলতে অনুমোদন হচ্ছে, এটুকু আমরা বলতে পারি। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুমন ভাই বলছিলাম, জি নিউ ইয়র্ক থেকে। জি। আমি একটু দুইটা কোশ্চেনের হলো, অ্যাসাইলাম করছে তারা, তাদের কোন সাল থেকে এখন শুরু হয়েছে এবং কোন সাল পর্যন্ত মানে রানিং আছে। আর একটা হলো, যাদের বাচ্চা কাচ্চা এই দেশে বন আছে 10-12 বছর ধরে থাকে, তাদের জন্য কোনো কি সুযোগ সুবিধা আছে কিনা, তাদের কোনো ব্যাকগ্রাউন্ড কোনো খারাপ নাই কিংবা কোনো পুলিশের কোনো রিপোর্ট ওরকম কোনো কিছু নাই, তারা এ যাবত 10-12 বছর ধরে এদেশে থাকতেছে, 2-3টা ছেলে মেয়েও আছে। মানে অ্যাসাইলাম আবেদন করে বাচ্চারা 12-13 বছর ধরে আছে, এখানে জন্মগ্রহণ করেছে, সেটার কথা বলছেন?
রাইট রাইট। আচ্ছা, তো তাদের কি কোনো সুবিধা পাওয়া? তারা স্কুলে পড়াশোনা করে, তার মা অ্যাসাইলাম করেছে, বাট তাদের কোনো প্রবলেমের সম্ভাবনা আছে কোনো কিনা? ভয়ের কোনো কারণ আছে কিনা সেটাই, হ্যাঁ, মানে সেই জি, জি। সন্তানদের কোনো ভয়ের কোনো কারণ আছে কিনা সেটাই সন্তান জানতে কিংবা চাই। বাবা মায়ের বাবা মায়ের অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। অ্যাসাইলাম কেসে যে ইন্টারভিউর আসলে ওরকম কোনো তাদের চার্ট নেই যে কত সালের কেস তারা স্কেজুল করবে অথবা এত সালের কেস করবে। তবে কম বেশি সবাই জানে যে লাস্ট কাম ফার্স্ট সার্ভ চলছে, যেটা 17-18 সালের পর থেকে। সেক্ষেত্রে দেখা যায় যে 15-16 সালের এবং 17 সালের কেসগুলো ব্যাকলগে পড়ে আছে। তবে এখন যে বর্তমান রুল সেটি হচ্ছে যারা কিনা এখন আবেদন করে তাদের কেসগুলো কিন্তু দ্রুতগতিতে ইন্টারভিউ হয়ে যাচ্ছে, এবং পাশাপাশি যে ব্যাকলগের কেসগুলোরও কিছু কিছু কেস তারা কিন্তু ইন্টারভিউর জন্য ডাকছে। আর এখানে যারা আমেরিকায় যদি আপনার নন সিটিজেন চাইল্ড, ইউএস সিটিজেন বর্ন চাইল্ড এবং নন সিটিজেন প্যারেন্টস থাকেও, সেক্ষেত্রে আসলে সেরকম কোনো ইমিগ্রেশন বেনিফিটের কথা বলা নেই। তবে যারা কিনা যে অ্যাসাইলাম প্রক্রিয়ায় আছে অথবা 10 বছর 12 বছরের কেস পেন্ডিং আছে, তাদের চাইল্ড এখানে বর্ন হয়েছে, ইমিগ্রেশন কোর্টে তাদের কেসটি যায়নি, তারা যদি 10 বছর পরে যদি তারা নোটিস অফ অ্যাপিয়ার যেটা এনটিএ পায়, যে সরাসরি এখন কোর্টে পাঠিয়ে দিল যে 10 বছর তার কেসটি পেন্ডিং আছে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে ইউএস সিটিজেন বর্ন চাইল্ডের কোনো হেলথ ইস্যু রয়েছে যেটা কিনা বাংলাদেশে গেলে সলভ করা সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু আরেকটি এক্সট্রা রেমেডির জন্য আবেদন করতে পারে। সেটি হচ্ছে ক্যান্সেলেশন অফ রিমুভাল, যে 10 ইয়ার্স রেসিডেন্সি পাশাপাশি ইউএস সিটিজেন অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্স কোনো কোয়ালিফাইং রিলেটিভস এর হার্ডশিপ যদি শো করতে পারে, অ্যাসাইলামের পাশাপাশি আরেকটি অ্যাপ্লিকেশন করতে পারে যেটাকে ক্যান্সেলেশন অফ রিমুভাল বলা হয়। তো সেক্ষেত্রে উনি যেটা আশঙ্কা করছিলেন যে এই ধরনের অবস্থায় কি কোনো ভয়ের আশঙ্কা আছে কিনা ওনার বাবা মায়ের বা সন্তানদের ক্ষেত্রে? যদি প্যারেন্টসদের যদি কোনো ইমিগ্রেশন প্রসিডিংস থাকে তারা তো সেটা ফলো করতে পারে। যদি কোনো আপনার স্ট্যাটাস না থাকে, ডিপোর্টেশন অর্ডার থাকে, অবশ্যই সেটা শঙ্কার কারণ থাকবে। সেটাই আসল বিষয়। অর্থাৎ সুপ্রিয় দর্শক, আপনার কেসের উপরে সব কিছুই নির্ভর করছে। সুতরাং এই ব্যাপারে আমরা তো কোনো এমনি আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনার বিষয়টিকে বলতে পারবো না সুবিধা আছে বা অসুবিধা হবে কি না, এই ধরনের কোনো কিছু বলাটা আমাদের পক্ষে সম্ভব না। এটা আপনি আপনার যিনি আইনজীবী আছেন, ল অ্যাটর্নি যারা আছেন, তাদের কাছে সমস্ত কাগজপত্র উপস্থাপন করলে তারা বলতে পারবে যে আপনার সমস্যা আছে কি নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন, সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমার ওই ইউএসসিএস অফিসে ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউ হওয়ার পরে তারপরে তারা ওইখানে ওটাকে ডিপুটেশন করে তারপরে এটাকে আবার কোর্টে পাঠাই দিচ্ছে, কোর্টে হাজির হওয়ার জন্য। তাহলে কোর্টে হাজির হয়েছে কি ভয়ের কোনো কারণ আছে কিনা? অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, এখন যে ফেডারেল কোর্টের কিন্তু জাজের সরাসরি কিন্তু রায় রয়েছে যে ইমিগ্রেশন কোর্টের বারান্দা থেকে কিন্তু এখন আর অ্যারেস্ট করার সুযোগ নেই। তারা আইস কিন্তু অ্যারেস্ট করতে পারে না এটা। তো এখন আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, যেটা ইমিগ্রেশন কোর্টের বেশিরভাগ হিয়ারিং কিন্তু এখন ইন পার্সনই হবে ফিউচারে, যেটা আমরা গত সপ্তাহে জানতে পারছি যে আপনার যে চিফ জাজ, যে ইমিগ্রেশন চিফ জাজ হোল আমেরিকায়, সে কিন্তু অলরেডি সব ইমিগ্রেশন জাজকে ইনস্ট্রাকশন দিয়েছে যে অল কেস হ্যাজ টু বি ইন পার্সন। তার মানে অনলাইন আর হবে না, যেটা আগে হতো। হ্যাঁ, না, আগে যেমন ছিল ডিসক্রিপশন ছিল, জাজরা কোনো কোনো জাজ ভার্চুয়ালি করতাম আমরা, আবার কিছু কিছু জাজ ইন পার্সন যেত। এখন ফিউচারে হয়তো বা সমস্ত কেসই ইন পার্সন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে যারাই কিনা ইমিগ্রেশন কোর্টের প্রসিডিংস এ আছে তাদেরকে হয়তো বা ইন পার্সন অ্যাপিয়ার করা লাগতে পারে। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো ভয়ের কারণ আছে। কোর্টের বারান্দা থেকে এখন আর আমরা দেখছি না যে কাউকে অ্যারেস্ট করছে। অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন। সুতরাং আপনাকে যেহেতু কোর্টে যদি তলব করেছে, সেহেতু নিশ্চয়ই আপনি বা কোর্টে একটা কেসটা আপনার পাঠিয়েছে, আপনি নিশ্চয়ই নির্ধারিত দিনে যাবেন। আপনি যে ভয়টি করছেন যে কোনো কারণে কোনো অসুবিধা হতে পারে কিনা, আইস আপনাকে ধরতে পারে কিনা, এই ধরনের আশঙ্কা নেই। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই। আপনি এই আগের যে দর্শক প্রশ্ন করেছিলেন, সেখানে একটি শব্দ ব্যবহার করেছিলেন এনটিএ। তো এনটিএ যদি কেউ
এই এনটিএ বা নোটিশ টু অ্যাপিয়ার এই ধরনের পান, কোনো নোটিশ যদি পান, তাহলে এই যিনি পাচ্ছেন তিনি কত দ্রুত একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সঙ্গে তার যোগাযোগ করা উচিত বলে আপনি কি পরামর্শ দেবেন? ধন্যবাদ জানা ভাই। ওই আপনার প্রশ্ন দেওয়ার আগে বলতে চাই যে আজকে আমাদের যে আলোচনার বিষয় ছিল সেটির কিন্তু আপনার যে একটা ইম্পর্টেন্ট পার্ট যে ঘোষণাটি দিয়েছে ইউএসসিআইএস, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে যেই তারা সিদ্ধান্ত নিবে এবং যে কোর্ট কেসটি যে ইমিগ্রেশন কোর্টে রেফার করবে সেটির মাধ্যমে হচ্ছে এনটিএ। আচ্ছা, সেই এখন অফিসার যখন ইন্টারভিউ করবে না, ইন্টারভিউ লেটার ইস্যু না করে তারা এনটিএটা ইস্যু করে দিবে। সো এটি হচ্ছে এনটিএ, যে নোটিস অফ অ্যাপিয়ারেন্স ইমিগ্রেশন কোর্টে। সেই এনটিএ এই জন্য বলছি যারা কিনা অ্যাজাইলাম প্রক্রিয়া আছে, দীর্ঘদিন অ্যাজাইলাম কেস ইমিগ্রেশন কোর্টে পেন্ডিং আছে, তারা যেন মেক শিওর করে তাদের যে করসপন্ডেন্স অ্যাড্রেস যেন ঠিক থাকে। পাশাপাশি যদি লয়ার না থাকে, লয়ার থাকলে অবশ্যই তারা এনটিএটা দুটো এনটিএ ইস্যু করবে, একটি হচ্ছে লয়ারের অফিসে সেন্ড করবে, আরেকটি হচ্ছে ক্লায়েন্টের বাসায় সেন্ড করবে। যদি ক্লায়েন্টের বাসার অ্যাড্রেস যদি আপডেট না থাকে তাহলে খুব ভালো সম্ভাবনা রয়েছে যে তারা এনটিএটা মিস করবে এবং এনটিএ তে লেখা থাকবে যে কবে কোর্টে রিপোর্ট করতে হবে। 2 সপ্তাহ সময় থাকবে, 3 সপ্তাহ সময় থাকবে। কোনো কারণে যদি সেই এনটিএটি মিস করে, যারা কিনা অনেকে আছে যারা নন লয়ার দিয়ে অ্যাসাইলাম ফাইল করেছে, ওয়ার্ক পারমিট পাচ্ছে, মানে কোনো করসপন্ডেন্স ঠিকভাবে পাচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের বিপদ বয়ে আনতে পারে। তারা এনটিএটা মিস করবে, মাস্টার হিয়ারিং মিস করবে, ডিপোর্টেশন অর্ডার হয়ে যাবে উইদিন মান্থের মধ্যে। সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা বড় ধরনের ভয়ের কারণ রয়েছে। এজন্য এখন থেকেই কিন্তু তারা যদি লয়ার না থাকে তারা লয়ার এন্ট্রি করতে পারে। এতে করে তাদের যে কমিউনিকেশনটা সিকিউর থাকবে, লয়ারের ঠিকানাও যাবে এনটিএ, ওনার কাছেও যাবে। উনি মিস করলো, লয়ার তো মিস করবে। লয়ার একটা প্রতিষ্ঠান আছে, ওখানে যাবে এবং লয়ার অফিস থেকে অবশ্যই কল পাবে যে অমুক 2 সপ্তাহ পরে কোর্টের ডেট আছে। তখন লয়ারের তাদের নাম এন্ট্রি করলে তখন আর তার সেই স্কেডিউলটা মিস হওয়ার কোনো সুযোগ থাকবে না। অতএব এই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে এখন। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় নেই, শেষে জাস্ট একটু যদি পরামর্শ দেন যে আজকালকার তো গুজব বা আমরা জানি যে নানান রকম গুজব আমরা দেখতে পাই, এই ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সঠিক আইনি পদক্ষেপ কি নিতে পারি আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। না, যেটা আমিও এভরিডে যে প্র্যাকটিসের মাঝে দেখতে পাই যে যারা কিনা ইমিগ্রেশন রিলেটেড প্রবলেমে রয়েছে তারা বিভিন্ন রকম বিভ্রান্তের মধ্যে রয়েছে, যে সোশ্যাল মিডিয়া পাশাপাশি আপনার আশেপাশের লোকজন তারা কিন্তু সঠিক ইনফরমেশনটা পাচ্ছে না। তো এতটুকু বলতে পারি যার যদি কোনো ইমিগ্রেশন সমস্যা থাকে উনি যেন বিষয়টি কারো লেম্যানের সাথে পরামর্শ না করে একজন লাইসেন্স অ্যাটর্নির সাথে গিয়ে পরামর্শ করে, যদি একজনের সাথে স্যাটিসফাই না হয় পরে তবে ডাবল চেক করতে, ক্রস চেক করতে পারে, আরেকজন লাইসেন্সের সাথে যোগাযোগ করতে পারে। এতে করে কিন্তু ওনার একটা সঠিক পথ নির্দেশনা পাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সঠিক পরামর্শ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আপনাকে এই কারণেই আমি প্রশ্নটা করেছিলাম বা পরামর্শটা চেয়েছিলাম যে এখন তো যেহেতু একটা টালমাটাল অবস্থা, বিভিন্ন সময় বিভিন্ন রকম জারি হচ্ছে, অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, সে কারণে অনেকেই আমরা বিভ্রান্ত হতে পারি। এবং সোশ্যাল মিডিয়ার কথা বললেন, এখানে নানান রকম তথ্য বিভ্রান্তি থাকে, সুতরাং সেখান থেকে সচেতন যাতে আমরা থাকতে পারি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনি অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং গত 27 তারিখে ইউএসসিআই যে নতুন নিয়মটি জারি করেছে সেটি নিয়ে বিস্তারিত কথা বলেছেন, যে এখন থেকে আর ইন্টারভিউ অ্যাসাইলাম যারা আবেদন করেছেন, ইউএসসিএস অ্যাসাইলাম যারা অ্যাসাইলাম আবেদন করেছেন, ইউএসসিএস সেটা শুনানি না করে সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে, এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন। আশা করি এই আলোচনার মধ্যে দিয়ে যেটুকুনো ধোঁয়াশা ছিল, ধূম্র ছিল, যেটুকুন আমরা হয়তো বুঝতে পারিনি এমনটা ছিল, সেটি পরিষ্কার হতে পেরেছে। আপনার প্রতি সত্যি আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ জানা ভাই এবং সবাইকে শুভরাত্রি।
আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ইউএসসিআইএস অ্যাসাইলাম আবেদনকারীদের কোনো শুনানি গ্রহণ না করেই সরাসরি ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দেবে বিষয়টি বিস্তারিত আলোচনা করেছি এবং ইউএসসিআইএস যে নিয়মটি ঘোষণা করেছে সেটিও আমরা একটু পড়ে শুনিয়েছি কী অবস্থা হতে পারে। এটি কিন্তু 27 তারিখে জারি হয়েছে এবং 27 তারিখ থেকেই কার্যকরী হয়ে গেছে অ্যাসাইলাম সিকারদের জন্যে, কিন্তু পুরোপুরিভাবে বাস্তবায়িত হতে হয়তো সময় নেবে সেপ্টেম্বর পর্যন্ত, কারণ পাবলিক ওপিনিয়ন বা পাবলিক কমেন্টস নিয়ে কী ধরনের কমেন্টস আছে সেটার উপর নির্ভর করে নতুন নিয়মটা জারি করা হয় এবং সেক্ষেত্রে সেপ্টেম্বর পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করতে হবে পুরোপুরি একদম নির্দেশনাটি পেতে। তখন আমরা বলতে পারবো যে আসলে কি ঘটনা ঘটছে। সে পর্যন্ত অতটা ভয়ের তেমন কারণ নেই। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।